কে কার মুদ্রার পিঠ? এই সময় রাজনীতিতে একই মুদ্রার এপিঠ ওপিঠ এটি খুব আলোচনায় এসছে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আমাদের সঙ্গে আরও যোগ দেবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, তিনিও আসবেন আমাদের সঙ্গে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে সভাপতি প্রধান আপনার নুরুল হক নূর, তিনি কিন্তু চিকিৎসা শেষে অলরেডি দেশে ফিরে এসেছেন। আমরা একটু রাশেদ খানের সামনে জানতে চাই যে সেই যে হামলা হলো, হামলার পরে তো মামলা, তারপরে বিচার, সেটির কি কোনো বিচার বা অগ্রগতি হয়েছে? সরকার তো বলেছিল যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আমরা তো স্পষ্ট জানি গ্রেপ্তার করা হবে, সেটা কি হয়েছে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমার সাথে স্বরাষ্ট্র সচিবের বেশ কিছুদিন আগে কথা হয়েছে। তিনি আমাকে জানালেন যে 16 অক্টোবরের মধ্যে তারা একটি তদন্ত রিপোর্ট তারা সরকারের কাছে বা যারা কমিটি গঠন করে দিয়েছে তাদের কাছে তারা পেশ করবেন। আজকে 26 অক্টোবর, এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে কি হয়েছে, আদৌ কি রিপোর্ট দেওয়া হয়েছে নাকি অনেক দূর তারা এগিয়ে গিয়েছেন, আমরা এখনো পর্যন্ত তথ্য জানি না। তবে দুঃখজনক যে এতদিন হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি সময়, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না। আগামী 29 অক্টোবর 2 মাস হতে যাচ্ছে। নুরুল হক নূর একজন জাতীয় নেতা, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের গণ অভ্যুত্থানের যে ভূমিকা 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব নুরুল হক নূর, আমরা যারা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব আমরাই দিয়েছি। এবং এই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের কারণেই 24 সালে আবার যখন কোটা ফিরে আসে, তার প্রেক্ষিতে বাংলাদেশে গণ অভ্যুত্থান রচিত হয়। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ। এবং সেই দলের সভাপতি তিনি আক্রান্ত হওয়ার পরেও সরকার শুধুমাত্র নিন্দা জানান, এটিও আসলে নিন্দনীয়। সরকারের উচিত ছিল বিচার করা। তাহলে সরকারের রোলটা কি? মানে আপনাদের তো এটা তো সবার সরকার আপনারা বলছেন সব মিলিয়ে, তো সরকারের রোলটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, কি করছে তাহলে সরকার? কাদের হলো সরকার ঠিক এরকম আচরণ করছে যে সাপ হয়ে তারা দংশন করছে, যেটা বলে যে সর্প হয়ে দংশন করছে আর উঝা হয়ে সরকার ঝাড়ছে। আমার কাছে মনে হচ্ছে যে একদিকে তারা আসলে নিন্দা জানাচ্ছে, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর তারা নির্দেশ প্রদান করছে, কিন্তু যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের যে ধরনের হার্ডলাইনে যাওয়া দরকার ছিল, আমরা সরকারের কাছ থেকে সেই ধরনের হার্ডলাইন আমরা দেখি নাই। নুরুল হক নূর যেভাবে আক্রান্ত হয়েছিল, তিনি বাঁচতেন কি মারা যেতেন আমরা জানি না। দেখেন, শুধুমাত্র নুরুল হক নূর না, আমাদের দলের প্রায় শতাধিক আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, অনেকে নুরুল হক নূরের থেকে বেশি আক্রান্ত হয়েছে। আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এখন নুরুল হক নূর জাতীয় নেতা, যে কারণে বিষয়টি আসলে আলোচনায় এসেছে, কিন্তু বাকিরা তো জাতীয় নেতা না, যে কারণে আসলে বিষয়টি ওইভাবে সামনে আসে নাই। তো এইভাবে হামলার পরেও যদি আসলে বিচারটা না পাওয়া যায়, গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যে সরকার মানবাধিকারের কথা বলছে, যে সরকার বিভিন্ন বাহিনীর সংস্কারের কথা বলছে, সেই সরকার যদি এই বিচারটা না করতে পারে, আমার কাছে মনে হয় ওই যে বিচার বিভাগের স্বাধীনতার যে বক্তব্য, এই বক্তব্য শুধুমাত্র নামে মাত্র বক্তব্য। তাই যদি নামে মাত্র হয়, আপনারা তো এই সরকারের অধীনে নির্বাচন করবেন, তাহলে নিরপেক্ষতার জায়গাটি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আপনি কি করবেন বলেন? এই সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে আমি কি করব? বিকল্প আছে? এখন যদি আপনি এই সরকারকে হটিয়ে বা এই সরকারকে তাড়িয়ে দিয়ে নতুন কোনো সরকার, যেটি আসলে আলোচনায় আসছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে এখন কি আমরা যারা বিদ্যমান গণ অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দলগুলো রয়েছি, আমরা কি ঐক্যমতের জায়গায় আসতে পারবো না। তো সেক্ষেত্রে নতুনভাবে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার গঠন করতে গেলে আমাদের ভিতরে এক ধরনের বিভেদ হবে, বিভাজন বাড়বে। এই সুযোগটা তৃতীয় পক্ষ নিবে এবং আরেকটি 11 ঘটতে পারে। সুতরাং এই সরকার আমাদের কাছে আসলে বিকল্প নাই। মন্দের ভালো হিসেবেই এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া তো উপায় নাই। উপায় থাকলে অবশ্যই সরকারের উপরে, দেখেন শুরুতে আমাদের যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ছিল, অনেকে বলছিল
যেমন আমাদের প্রধান উপদেষ্টা যখন ঈদগার নামাজে গিয়েছেন, ঈদের নামাজে আমরা দেখেছি যে আশপাশ থেকে মানুষ বলছে 5 বছর 5 বছর স্লোগান দেওয়া শুরু করেছে। এটা কারা? যারা হোক না কেন, হতে পারে বিভিন্ন দলের বা সাধারণ মানুষ, তারা আবেগে স্লোগান দিয়েছে। কিন্তু এখন একজন ফুটপাতের পাগলও স্লোগান দেয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর চাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আমরা আস্থা এবং বিশ্বাস রেখেছিলাম তিনি সংস্কার করবেন। এখন স্লোগান দেয় না, কি বলে? এখন স্লোগান দেয় যে যত দ্রুত পারো নির্বাচনটা দিয়ে বাবা বিদায় নাও। আমার কাছে মনে হচ্ছে, শুনবো আপনার কথা শুনবো, যে দর্শক যে বিষয়ে আপনাদেরকে বলছিলাম যে কে কার মুদ্রার পিঠ, এটি সামান্থা শারমিন যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপি, তিনিই বলেছেন একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। দেখি তো সামান্থার একটু বক্তব্য, তিনি অলরেডি আমাদের মাঝে আছেন। জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। জামাত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয়। এটাও প্রশ্ন থেকে যায় যে জামাত যদি আসে ক্ষমতায়, জামাত যদি এটা মনে করে যে তারা ক্ষমতায় আসলে মানুষ বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো, তাহলে তারা ভুল করছেন। নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে। প্রসঙ্গটা এখানেই যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি জি, যে আপনি সুনির্দিষ্টভাবে কয়েকটি প্রসঙ্গ তুলছেন, আমি যদি এক এক করে বলি। 1 নম্বরে একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেটির একটা ব্যাখ্যা আছে। তারপরে জামায়াতকে ব্যবহার করেছে আওয়ামী লীগ আগে, এখন আওয়ামী লীগকে ব্যবহার করছে জামায়াত, এবং জামাত যদি ক্ষমতায় আসে সেগুলো ঘটবে। এবং আপনি এবং আরও একটা জিনিস আপনি বলছেন যে একই সঙ্গে আপনি জামায়াতের এই যে অবস্থাটা এবং তাদেরকে আপনি একটি জায়গায় ফেলে দিয়েছেন। কিন্তু আমি তো জানি, আমরা তো জানি বিগত আন্দোলনে জামায়াতের ভূমিকা সর্বোচ্চ পর্যায়ে, কারণ গত 15 বছরে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বট গাছ গজিয়েছিল, তারা অফিস খুলতে পারেনি। এবং আওয়ামী লীগও জানতো যে জামায়াত এই আন্দোলনের ফ্যাক্টর, এ কারণেই কিন্তু পতনের আওয়ামী লীগ সরকার জানতো, পতনের শেষ মুহূর্তে কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করেছিল। সেই জামায়াতকে আপনি আওয়ামী লীগের এবং একই মুদ্রার এপিঠ ওপিঠ বললেন, আমি ব্যাখ্যাটা চাই আপনার কাছে। ধন্যবাদ রন ভাই। আসসালামু আলাইকুম। 21 টিভি সকল দর্শক কলাকুশলী যারা দেখছেন, আমার সহ আলোচক যিনি উপস্থিত আছেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, আমি যেটা বুঝি যে জাস্টিস এনশিওর করার জন্য প্রথমত যার জাস্টিস প্রয়োজন তাকে কমিটেড থাকতে হয়। যেমন ধরেন, যদি আপনার উপরে কোনো অন্যায় হয়, তাহলে আপনার যদি ন্যায় বিচার আপনি দাবি করেন, তাহলে সবচেয়ে বেশি কমিটমেন্ট রাখতে হবে আপনার নিজের এবং আপনার পরিবারের। যদি আপনার নিজের পরিবারই আপনার জাস্টিস, যাদের সাথে আপনার উপরে অন্যায়কারী যারা, তাদের সাথে আলোচনার টেবিলে কোনোভাবে নেগোসিয়েশনে বসে যান, তাহলে কিন্তু এটার আর ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা চলে যায়। কিন্তু আমরা যখন জামাতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এটা আমি অনেকগুলো হিন্টস পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে বলতে সোশ্যাল মিডিয়া এবং ট্র্যাডিশনাল আমাদের যে মূল স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলোতে ফলো করে এই বক্তব্যগুলো আসছে। এবং এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যেই বিচার প্রক্রিয়া চলাকালীন আছে এখন ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা ছিল তাদের যে বিচারগুলো, এই বিচারগুলো চলমান আছে দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন এলাকায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় গিয়ে জনসংযোগে এবং ভোট চাওয়ারকে কেন্দ্র করে জামাতের বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন এভাবে যে আমরা যদি আসি ক্ষমতায় তাহলে আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না। আমার একটা প্রশ্ন, যে একটা রাজনৈতিক দল হিসেবে এই মন্তব্য করার অধিকার তাদেরকে কোন নেতা বলেছেন? আপনারা এটা স্পেসিফিক ভাবে, আপনারা যেহেতু ফ্যাক্ট চেকের অনুষ্ঠান, এটা আপনারা খুঁজে দেখলেই পাওয়া যাবে। আমি স্পেসিফিক কে বলেছেন ব্যক্তি উল্লেখ করে মন্তব্য করা, এই ধরনের রাজনৈতিক কালচার আমি পছন্দ করি না। তো সেই জায়গা থেকে এটা খুবই সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে পেয়েছি, সবাই দেখছে এটা। তো এবং এটা দেখলাম যে একটা পর্যায়ে বলা হলো যে জেল জুলুম খাটতে হবে না, আরেকটা জায়গায় বলা হলো যে ওই রকম আবার জনসংযোগ, এটা ময়মনসিংহে ঘটেছে, যে আমরা যদি আসি তাহলে আওয়ামী লীগের যত ধন সম্পদ আছে এগুলো সব সুরক্ষিত থাকবে। আমার কোনো সমস্যা নেই যদি একজন যে মানে কোনো অন্যায় করে নাই তার সম্পদ একটা স্বাধীন দেশে সুরক্ষিত থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু এইটা আওয়ামী লীগের বাসায় গিয়ে গিয়ে এই মেসেজ দিয়ে আসা ভোটের আগে, এটা খুব সুনির্দিষ্টভাবে এটা প্রমাণ করে ভোটগুলো কালেক্ট করার জন্য স্থানীয় পর্যায়ে
আওয়ামী লীগকে এক ধরনের নিরাপত্তার বলয় অফার করা হচ্ছে। সেই জায়গা থেকে আমার এই মন্তব্য কোনোভাবে অপ্রাসঙ্গিক নয়। একই সাথে আমরা দেখেছি যে জামাতের যে কার্যপরিধি, এবং দেখেন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে জামাতের একজন খুব সিনিয়র নেতা, এবং উনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তরের কর্মকাণ্ডকে উনি স্পেসিফিকলি উল্লেখ করেননি, একটা বড় টাইম ফ্রেম ধরে উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জনযুদ্ধ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারুন ভাই যদি আমাকে অ্যালাউ করেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বিদেশের মাটিতে বক্তৃতার মধ্যে এত বড় টাইম ফ্রেম নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয়, এবং এটা হচ্ছে অপরাধ সংগঠিত করেছে কিনা জামাত, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন। এটা কিন্তু শুধুমাত্র ক্ষমা চাওয়া এবং কথার মাঝখানে বক্তৃতার মধ্যে ক্ষমা চাওয়ার এটা বিষয় নেই, এটা অপরাধের বিষয় এখানে জড়িত আছে। তাহলে ওই অপরাধের বিষয় আসলে তার পার্টিগত অবস্থান কি, এটা নিয়েও আমরা পরিষ্কার না। একই অবস্থান আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা একই অবস্থান দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের নেতারা জামাতের সাথে তো খুব ঘনিষ্ঠ। আমরা যদি সার্জিস আলমের বিষয়ে দেখি, আমরা যদি সেইটা দেখতে পারি, একটু দেখাবো যে জামায়াতের যে জুলাইতে মহাসমাবেশ হলো, সেখানে সার্জিস আলম গিয়েছিলেন, আপনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা দেখি একটু, সার্জিস আলম গিয়েছিলেন, জি উনি এখানে বক্তৃতাও দিয়েছিলেন। ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। তো আপনাদের সার্জিস আলমের এই কথা বললাম, তো হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখানো যাবে। তো আপনাদের নেতারা তো জামাতের সাথে সুসম্পর্ক, তো বিষয়টি কি এমন ঘটলো যে হয়তোবা কোনো নাটক হচ্ছে? কারণ আগে বলতো বিএনপি জামায়াত, এখন বলছে জামায়াত এনসিপি, এটা থেকে বেরিয়ে আসার জন্য কি আপনারা কোনো নাটক করছেন নাকি? দেখেন হারুন ভাই, আসলে নাটক একটা হচ্ছে বাংলাদেশে, সেটা মানে রাজনৈতিক দলগুলো যত না করছে তার চেয়ে, মানে রাজনৈতিক দলগুলো করছে, কিন্তু এই সভা সমাবেশে এটা ঘটছে না, ঘটছে আসলে ঐকমত্য কমিশনে। সেটাতে আমি পরে আসছি। দেখেন এই যে নাটকটা আপনি যেটার কথা মানে ইঙ্গিত করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে জামাতের সাথে আমাদের এই নির্বাচনের জন্য জোট বা এই বিষয়টা আসলে কতদূর কি, এই বিষয়টা আসলে ইঙ্গিত দেয় আর কি। তো আমার কাছে মনে হয় যে আপনারা কি আসলে মনে হয় না দেশের কোনো মানুষ চায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সৌহার্দ্যের সম্পর্ক বা একসাথে বসা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার সম্পর্ক এটা বাদ হয়ে যাক, এইটা কিন্তু আসলে কেউই চায় না। তাহলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যেটা ইঙ্গিত করছেন নির্বাচনের, তো আমরা তো নির্বাচনমুখী রাজনীতির জন্য কখনোই এনসিপি আসলে কাজ করে নাই। আমরা বরঞ্চ সংস্কার এবং বিচারের কথাটা প্রাসঙ্গিক রেখেছি, এবং যখন বিচার এবং সংস্কার উভয় ক্ষেত্রে কোনো দল, এটা জামাত না শুধু, অন্য কোনো দল যদি অবস্থান নেয়, বিপরীতমুখী অবস্থান নেয়, সেক্ষেত্রেও কথা বলবো। এবং আমার মন্তব্যেই আমি বারবার বলেছি, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্যে বিএনপির নেতাকর্মীদের সংযোগ পাওয়া গেছে। একইভাবে আমি এটাও বলেছি যে সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে, আপনি কোথায় খুঁজে পাচ্ছেন জামায়াতের দোষ? মানে এটা তো বিএনপিও বলেছে যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, নাই নির্দোষ, তারা থাকবে, তারা। আমি আবার বলি, এটা এনসিপির নেতারাও বলেছে। আমরা যদি এলাকা ধরে বলি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চান না, আমিও করছি না, এনসিপির নেতারাও বলেছে যে যাদের বিরুদ্ধে মামলা নাই, যারা অপরাধ করেনি, তাদের তো কোনো অপরাধ নাই, তারা থাকবে। কেউ কেউ বলেছেন এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে, কারণ কি আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? এনসিপিতে যাবে। জি বলুন। ভাই, আমার কাছে মনে হয় যে যখন আমরা আলাপ করব, টকশো টাইম, আপনার যদি সমস্যা না থাকে আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। না, বলেন, ইফ ইউ হ্যাভ টাইম। আপনি বলেন, আপনি স্পেসিফিক বললেই হবে। ইফ ইউ থ্রো এ কোশ্চেন, আপনি চাই আমাকে একটু সময় দেন। আচ্ছা, আরেকটু জবাব নিয়ে তারপর আপনি। সমস্যা নাই, সহ-আলোচক সময় পাবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি স্পেকট্রাম বড় করতে চান, আপনি যদি কোশ্চেনের এরিনা বড় করতে চান, আপনি আমাকে বলেন যে আমি কোশ্চেনের এরিনাটা বড় করতে চাই, আমরা একটা একটা করে আলাপ করব। আমি তো প্রশ্ন করেছি, মানে জাম্বল অফ কোশ্চেন, এটা একসাথে স্বল্প সময় দিলে ডিল করা সম্ভব না। প্রথমত হচ্ছে এইটা। আপনি একটা প্রশ্নের উত্তর দেন। আপনারাও তো বলেছেন যে যারা আওয়ামী লীগের যারা দোষ করে নাই তারা ঠিক আছে, তারা না, আমাদের সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, কারা এনসিপিতে আসতে পারবে পারবে না, এর ব্যাপারে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। এবং সেক্ষেত্রে আপনি যেটা মন্তব্য করছেন যে অপরাধের মাত্রা কতটুকু, এই বিষয়টা উল্লেখ আসে। এই কারণে কিন্তু বিচারটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের নেতা, দায়িত্বশীল নেতারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলে আসেন আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না, তখন কিন্তু এটা মেসেজ দেয় যে বিচার কার্যটা বন্ধ হয়ে যাবে।
তাদের ইন্টেনশন হচ্ছে বিচার কার্যটা বন্ধ হয়ে যাবে। আমাদের এনসিপির বিচার সংস্কার এই বিষয়ে অনড় ভূমিকা দেখবেন, অ্যাবসলিউটলি অনড় ভূমিকা দেখবেন। এবং জামাত যখন বিচারের কার্যক্রম এভাবে থামিয়ে দেওয়ার একটা প্রসঙ্গ এনেছে, একই সাথে সংস্কারের ক্ষেত্রে যখন দলীয়ভাবে নিম্নকক্ষে পিআরের ইস্যুটা ঐক্যমত্য কমিশনের প্রধান ইস্যুতে পরিণত করেছে, এবং তখন বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে এক ধরনের ভয় পাইয়ে দেওয়া হয়েছে, এবং এটা ইন্টেনশনাল। সো এই বিষয়গুলো বিচার এবং সংস্কার উভয় ক্ষেত্রে তারা একটা দ্বিচারিতার ভূমিকা নিয়েছে। তখন আমরা বলতে বাধ্য হয়েছি যে এই রাজনৈতিক দলটি একটি বাংলাদেশপন্থী অবস্থান নিচ্ছে না। এখন আপনার যদি আর রাশেদ খান ওনার বক্তব্য ধরেই, জামায়াতের কি এই অবস্থান আপনার দৃষ্টিতে তাই মনে হয়? আর হচ্ছে এনসিপি যে বক্তব্য দিচ্ছে তাদেরই অবস্থানটা কি? তারা কি এখন আসলে কৌশলটা কি? আপনার কাছে কোনো কৌশল মনে হয় কিনা? আমার কাছে মনে হয় যে যেহেতু আজকের এই আলোচ্য বিষয় জামাতকে নিয়ে, আমাদের এই আলোচনার সাথে জামাতের না, আমরা জামাতকে একজনকে বলেছিলাম ওনারা আপাতত টকশোতে যাচ্ছেন না। জি, ভালো হতো। ও আচ্ছা, আপনার এই টকশোতে থাকার কথা ছিল, যেহেতু তারা আসেনি, আমরা এক সপ্তাহ আমি মনে হয় অবজারভার হিসেবে কিছু কথা বলতে পারি। দেখেন, আপু যেটি বললেন তার বক্তব্য আপনি এখানে দেখিয়েছেন, আমিও শুনেছি যে মুদ্রার এফিট ওপিট, আওয়ামী লীগ এবং জামাত ক্ষমতায় গেলে লীগ ফিরবে, জামাত গণমানুষের দল না। এর আগে কিন্তু যোগ করিনি, এর আগে শুনছি জাতীয় পার্টিকে চান্স দিলে লীগ ফিরবে, এখন জামায়াতকে চান্স দিলে লীগ ফিরবে। যদি মিলিয়ে বলেন। জি আচ্ছা, বিগত সময়ে জামাতকে লীগ ব্যবহার করেছে, এখন আপনার লীগকে জামাত ব্যবহার করছে, এই ধরনের বক্তব্য শুধু সামান্তা আপু না, আরও অনেকে দিয়েছে। এনসিপির বাইরে অন্যান্য দল তাদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসে। শুধু যে এনসিপি বলছে জামাতের সমালোচনা করছে, বিষয়টা আসলে এরকম না। দেখেন, আমি যেহেতু আসলে নির্বাচন পারপাস বা আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখানে যাই, মানুষের সাথে কথা বলি, আমি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বা জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দিই, আমি দেখি যে ওই অঞ্চলের অন্য কোনো দলের নেতা এইভাবে বলে না। এনসিপিও না, এনসিপি বলে না, কোনো দল বলে না। তো না, এনসিপি তো নতুন সংগঠন, তারা ওইভাবে আসলে আমার নিজ জেলা ঝিনাইদহতে এখনো পর্যন্ত ওইভাবে সাংগঠনিক বিস্তার করতে পারেনি, এবং এটা খুব স্বাভাবিক, সামনে হতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো সেক্ষেত্রে যেটি হয় যে আমাকে অনেকে বলে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলা যাবে না, বললে কিন্তু ওরা ভোট দিবে না, ওরা জামাতকে ভোট দিবে, ওরা বিএনপিকে দিবে, তোমাকে দিবে না, বা অন্য দলকে দিবে। তো এই ধরনের কথা আমাকে বলা হয়। কিন্তু আমি যেটি মনে করি যে আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশে, সেক্ষেত্রে আমি ধরেন এমপি হইলাম, আমি এমপি হইলাম নিজ দল থেকে বাঙালির সাথে জোট করে, তো আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে, আমার এই এমপিত্বর কোনো গুরুত্ব থাকবে? ঠিক আজকে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের এমপিরা, ঠিক আওয়ামী লীগ ফিরলে আমাদেরকেও পালিয়ে বেড়াতে হবে। তো আমি কাদের মাধ্যমে ফেরার আশঙ্কা? আমি সেই জায়গায় স্পেসিফিক জায়গায় আমি আসি। আমার কাছে মনে হয় প্রথমত আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে, প্রথমত জাতীয় পার্টি, তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা বেশি। এবং হাসিনা এবং জিএম কাদেরের মধ্যে ব্যাপক সম্পর্ক ছিল এবং এখনও আছে। নিয়মিত জিএম কাদের এবং শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন হচ্ছে। আপনি যদি সেদিনও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে, আমি জাস্ট বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি জিএম কাদেরকে একটু আনেন, তার ফোনটা আপনার বাহিনী দিয়ে আপনি একটু চেক করান, দেখবেন যে ওই দিল্লিতে বসে থাকা পতিত স্বৈরাচার হাসিনার সাথে নিয়মিত জিএম কাদের কথা বলছে এবং আগামী নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে। এবং বাংলাদেশের মাটিতে জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আবার সর্বশেষ কয়েকদিন আগে বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। তো জিএম কাদেরের এত বড় স্পর্ধা কিভাবে? দেখেন, এই যে এই কথা বলার মাধ্যমে জিএম কাদের কয়েকটা জিনিস তিনি আবিষ্কার করার চেষ্টা করছেন বা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। প্রথমত, এই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দেওয়ার মাধ্যমে যদি আগামীতে জাতীয় পার্টি চান্স পায়, তো এই আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে? জাতীয় পার্টিতে। মনে করেন যে এই মুহূর্তে জাতীয় পার্টির 5% ভোট আছে, আমি ধরলাম 5%, যদিও নাই, 1% থাকতে পারে বা 0.5%, আমার কাছে মনে হয় নাই থাকতে পারে। জি, সেটাই, মানে জাতীয় পার্টির কিছু নেতা আছে যারা আসলে উচ্ছিষ্ট ভোগ করেছে হাসিনার, তো হয়তো তাদের একটা ভোট থাকলো। কিন্তু ওই যে নেতা আছে, আমি একটু শেষ করি, নেতা আছে এবং ওদেরকে সামনে রেখে
ওদেরকে সামনে রেখে আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা ওই জাতীয় পার্টিতে যাবে। এবং জিএম কাদের এই পরিকল্পনা করছে যে আওয়ামী লীগের ভোটটা আমাকে নিতে হবে, এবং আওয়ামী লীগকে বা হাসিনাকে এই ধরনের বক্তব্য বা কমিটমেন্ট করছে যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট দেয়, যদি জাতীয় পার্টি বাংলাদেশে বড় একটি অবস্থান করতে পারে, তো আমাদের হাত ধরে আমরা আবার আওয়ামী লীগকে ভবিষ্যতে ফিরিয়ে আনবো। তো আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি এখন জাতীয় পার্টির চেয়ে তো জামাত বড় টার্গেট হয়ে গেল। দ্বিতীয়ত আমি কিন্তু আগেই বলেছি যে শুধুমাত্র জামাত না, অন্যান্য দলের প্রার্থীরা তারাও কিন্তু ভোটের পারপাজে তারা কিন্তু এই আওয়ামী লীগের ভোটটা কালেকশন করার চেষ্টা করতেছে। এই প্রতিযোগিতায় জামাতও আছে আমি যতটুকু জানি, কারণ আমার এলাকার যারা জামাতের নেতা বা অন্যান্য যারা আছে কথাবার্তা তো হয়। অন্য এলাকায় তো আমরা সরাসরি সেখানে আপনি নেবেন না? না, আওয়ামী লীগের দেখেন নেবেন কিনা আমাকে স্পষ্ট উত্তর দেবেন। জি, আমি কখনো আওয়ামী লীগের লোকজন যদি আপনাদের ভোট দেয় আপনারা নেবেন কিনা? আমি স্পষ্ট উত্তর আপনাকে দিব না। কেন দেবেন না? এটাই তো আমি তো পলিটিক্স করি, আমার তো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দর্শককে মানুষকে বোঝাইতে হবে, তাই না? এখন আওয়ামী লীগের ভোট বলতে আপনি কার ভোট বলছেন? শেখ হাসিনা তো আমাকে ভোট দিবে না বা ভোট দিতে পারবে না, বা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের আছে যারা ভোটার হবে ভোট দিতে পারবে। আমি আসতেছি, দেখেন যারা পলাতক, যারা আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রী, ওরা কিভাবে ভোট দিবে? আমাকেও না সাধারণত আমি তো ওটা তো আমরা জানি, যারা পলাতক, যারা মামলার আসামি, যারা ভিতরে, তারা তো ভোট দিতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের তো কিছু লোক তো ভোট দিতে পারবে, সেই ভোট নেবেন না? আমি সেটাই বলছি যে নিরীহ এবং সাধারণ কর্মী সমর্থক আওয়ামী লীগের আছে, এবং আমি আমার অনেক বক্তব্য স্পষ্ট করেছি আমার এলাকায় গিয়ে, ঢাকাতে বিভিন্ন মিছিল মিটিং আমি স্পষ্ট করেছি যে যারা নিরীহ এবং সাধারণ, যারা এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা করে নাই, এই ধরনের আওয়ামী লীগের সাথে আমরা জুলুম করব না, অন্যায় করব না। ভোট নেবেন কিনা? তো ভোট দিলে না আমি ক্লিয়ার নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং ভোট নেবেন কিনা ভোট দিলে? আমি তো আপনার হানা উত্তর দেওয়ার জন্য এখানে আসি নাই। আমি একটু শেষ করতে হবে আমাকে, না হলে তো মানুষ বিভ্রান্ত হবে। আপনি সংক্ষেপে শেষ করুন। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক তারা ভোট দিতে পারবে। তো সেক্ষেত্রে তারা আমাকে ভোট দিবে নাকি সামান্তাবুকে দিবে নাকি জামাতকে দিবে নাকি বিএনপিকে দিবে, সেই সিদ্ধান্ত ব্রেকে